ওকে স্টুডেন্টস, তো আজকের যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি হ্রাস, ক্লাস 10 পেজ 100। চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে প্রথমে কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা বোঝার দরকার আছে। অঙ্কগুলো করতে গেলে এই চ্যাপ্টারে কিছু সংজ্ঞা, গুরুত্বপূর্ণ সংজ্ঞা বুঝতে হবে। প্রথমে যে সংজ্ঞাটা আসবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কাকে বলে। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে বা চক্রবৃদ্ধি সুদ কি? মনে করি আমার কাছে 200 টাকা আছে। মনে করি আমার কাছে 200 টাকা আছে। 200 টাকাটা আমি কোনো একটা ব্যাংকে জমা রাখলাম। ব্যাংক ইন্টারেস্ট মানে সুদ দিচ্ছে হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার 4% বছরে। 4% সুদের হার দিচ্ছে। তাহলে কি করছে আমরা? চক্রবৃদ্ধি সুদ কাকে বলে বা চক্রবৃদ্ধি সুদ কি, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখছি। তো যেটা এটা বোঝা দরকার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে। তাহলে প্রথমে কি উদাহরণ নিচ্ছি, যে মনে করি 200 টাকা আছে আমার কাছে। 200 টাকা আছে, 200 টাকাটা আমি কোথায় রাখলাম? ব্যাংকে জমা করে দিলাম, কোনো একটা ব্যাংকে, স্টেট ব্যাংকে জমা করে দিলাম। সুদের হার বলছে, ব্যাংক বলছে সুদের হার হচ্ছে 4% বছরে। তাহলে চক্রবৃদ্ধি সুদ, আমি যদি কোনো সূত্র বা কোনো কিছু ব্যবহার না করে একজন খুব সাধারণভাবে যদি আমি হিসাবটা করি, চক্রবৃদ্ধি সুদ এই ব্যাপারটা, চক্রবৃদ্ধি ব্যাপারটা কি, এইটার মাধ্যমে আমি যদি বোঝাই, তাহলে বছরের শেষে আচ্ছা আমি কি বার করব? আমি বার করব আচ্ছা বছরের শেষে 200 টাকার 4% সুদ কত, এটা বার করব। তাহলে কি করব? 100 টাকায় সুদ 4 টাকা, 1 টাকায় সুদ 4-এর 100 টাকা, 200 টাকায় সুদ বাই 100 টাকা। তাহলে এখানে কেটে গেল 100, 200 উপর নিচে গেল 2, 4 × 2 মানে 8 টাকা। তাহলে 1 বছরের শেষে মোট সুদ আমি কত পাচ্ছি ব্যাংক থেকে? মোট সুদ আমি ব্যাংক থেকে পাচ্ছি হচ্ছে 8 টাকা। তাহলে আমার সুদ প্লাস আসল কত হলো? সুদ প্লাস আসল, সুদ হচ্ছে 8 টাকা, আসল কত ছিল? 200 টাকা। তাহলে হলো 208 টাকা। এটা হলো 1 বছরের শেষে। 1 বছরের শেষে এইবার এইখানে হচ্ছে আসল মজাটা এইখানে আছে। এবার 1 বছরের শেষে হচ্ছে 208 টাকা আমার হাতে আছে। এবার আমি তাহলে পরের বছরের আসলটা কত হবে? নতুন বছরে যখন আবার শুরু হবে, নতুন বছরে ব্যাংক ইন্টারেস্ট দেবে বা ব্যাংক সুদ দেবে কোন টাকাটার উপর? ব্যাংক সুদ দেবে হচ্ছে
208 টাকার উপর। 208 টাকার উপর ব্যাংক আবার পরবর্তী 1 বছরের জন্য 4% হারে সুদ দেবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কী হচ্ছে ব্যাপারটা? আসল যে টাকাটা থাকলো, যেমন আমার কাছে এখানে 200 টাকা ছিল, 200 টাকা আমি মনে করি যে 5 বছরের জন্য জমালাম। 200 টাকা আমি ব্যাংকে 5 বছরের জন্য ব্যাংকে জমা করলাম 4% সুদের হারে। তাহলে আমি দেখব বছরের শেষে 200 টাকার 4% সুদ কত? 200 টাকার 4% করলে 1 বছরে হয় 8 টাকা। তাহলে 1 বছর পর দ্বিতীয় বছরের জন্য আসল কোনটা হবে? সেটা হবে হচ্ছে সুদ প্লাস আসল করে যেটা হবে, মানে 208 টাকা। এই 208 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের শুরুতে আসল হয়ে যাবে 208 টাকা। 208 টাকা হয়ে যাবে দ্বিতীয় বছরের শুরুতে আসল। তাহলে আবার 208 টাকার ওপর দ্বিতীয় বছরে 4% সুদ হারে চলবে। তাহলে 208 টাকার ওপর 4% সুদ করে যে টাকাটা পাবো, যে সুদটা পাবো, যদি বার করি তাহলে 100 টাকায় 4 টাকা, 1 টাকায় 4-এর 100, 208 টাকায় 4 × 208/100। তাহলে এখানে হবে কত হচ্ছে? এখানে এটা কাটাকুটি করলে হবে হচ্ছে 2.08 × 4। তাহলে 2.08কে 4 দিয়ে গুণ করলে হবে 4 × 8 = 32, 3 4 2 8, 8.32 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে দ্বিতীয় বছরের শেষে 208 টাকার দ্বিতীয় বছরের শেষে সুদ প্লাস আসল কত হলো? দ্বিতীয় বছরের শুরুতে ছিল আসল 208 টাকা, দ্বিতীয় বছরের শেষে সুদ পেলাম 8.32 টাকা। 8.32 টাকা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সুদ প্লাস আসল হলো 208 প্লাস 8.3, তাহলে এটা হবে হচ্ছে 216.32 টাকা। তাহলে এই টাকাটা আবার আসল হবে হচ্ছে তৃতীয় বছরের শুরুতে। দ্বিতীয় বছর শেষ হয়ে গেল, তাহলে তৃতীয় বছরের শুরুতে আসল কোনটা হয়ে গেল? আসল হয়ে গেল হচ্ছে 216.32 টাকা। এইভাবে চলতে থাকবে প্রসেসটা। মানে আসলের সঙ্গে প্রত্যেকবার আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে যেটা হবে সেটা পরের বছরের জন্য আসল হয়ে যাবে। এই যে ব্যাপারটা, এই যে ঘটনাটাকে বলে চক্রবৃদ্ধি হার। কেন? সুদটা কি হচ্ছে? আসলের সাথে ক্রমাগত, মানে চক্রাকারে যোগ হতে থাকছে। এর জন্য এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। এই জন্য এটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমি যদি ভাষা দিয়ে লিখি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে শুরু হবে হচ্ছে আসল দিয়ে। প্রথমে একটা আসল দিয়ে শুরু হলো, মূলধন, আসল বা মূলধন বলে এটাকে। অন্য আর একটা কথা হচ্ছে মূলধন। আসল অথবা মূলধন একই কথা দুটো। আর আসল বা মূলধন দিয়ে শুরু হবে এবং বছরের শেষে, যদি বছরের শেষে বলে দেওয়া থাকে তো বছরের শেষে যদি বলে 6 মাস পর, তাহলে 6 মাস পর হিসাব হবে। 6 মাস অন্তর অন্তর আসলটা চেঞ্জ হবে। আমি এক্ষেত্রে 1 বছর ধরে নিচ্ছি, মানে বছরের শেষে ধরে নিচ্ছি। তাহলে প্রত্যেক বছরের শেষে আসল হবে আসল প্লাস সুদ। নতুন বছরের শুরুতে আসল হবে আগের বছরের যে আসলটা ছিল
প্লাস আগের বছরের যে সুদ যোগ হয়ে যেটা হবে সেটা হচ্ছে নতুন বছরের শুরুতে আসল হলো। এটা হচ্ছে নতুন বছরের শুরুতে আসল বা মূলধন। সেটা কি না, পুরনো বছরে যে মূলধনটা ছিল প্লাস পুরনো বছরের যে সুদটা হলো সেই দুটো যোগ হয়ে নতুন বছরের আসল হবে। নতুন বছরের ক্ষেত্রে আবার এটা ক্যালকুলেশন এই পদ্ধতিতে চলতে থাকবে। তো যেহেতু এখানে সুদটা প্রত্যেক বছরের শেষে আসলের সঙ্গে যোগ হচ্ছে, চক্রাকারে যোগ হতে থাকছে, এভাবে যোগ হতে থাকছে, তার জন্য এই অঙ্কগুলোকে বা এই চ্যাপ্টারটাকে বলা হয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস, সেটা অঙ্ক করার সময় এই জায়গাটা পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সমহার বৃদ্ধি মানে একই হারে বৃদ্ধি যদি পায় বা একই হারে যদি হ্রাস পাওয়া মানে হচ্ছে কমে যাওয়া যদি হয়, তাহলে অঙ্ক করার সময় এইটা ব্যাপারটা ক্লিয়ার হবে। এইবার খুব একটা বেশি এখানে একটা সংজ্ঞা জানতে হবে, সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এই কথাটার মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে আসল বা মূলধন একই কথা, আসল আর মূলধন একই কথা, এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। যেটা বললাম আমি এর আগের উদাহরণ দিয়ে বোঝানোর সময় যেটা বললাম, আসল বা মূলধন এবং কোনো একটা নির্দিষ্ট সময় 1 বছরের যদি ধরি 1 বছর, 1 বছরের যে সুদ, সেই সুদ আর যে আসলটা দুটো সমষ্টিকে সমূল বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। এখন আমি যদি বছর দিয়ে হিসাব করি তাহলে নির্দিষ্ট সময় মানে বছরের শেষে বোঝাবে, 1 বছরের শেষে, 2 বছরের শেষে, 3 বছরের শেষে, 4 বছরের শেষে, 5 বছরের শেষে। যদি বলা হয় যে 6 মাস অন্তর, তাহলে সমূল চক্রবৃদ্ধিতে 6 মাস অন্তর হিসাব করতে হবে আমাকে। 6 মাস অন্তর অন্তর সুদটা যোগ হতে থাকবে আসলের সঙ্গে, নতুন আসল তৈরি হবে 6 মাস অন্তর। যদি বলে 3 মাস অন্তর, যদি বলে 3 মাস অন্তর হয়, 3 মাস বলে থাকবে, 3 মাস অন্তর অন্তর আমাদের 3 মাস অন্তর অন্তর সুদটা হিসাব করে আসলের সঙ্গে যোগ হয়ে নতুন আসলটা আসবে। তো এইভাবে অঙ্কগুলো করতে করতে এটা হয়ে যাবে। এবার যে সূত্র যে একটা আছে, যেটা যে একটা সূত্র ঠিক না, সূত্র বা পদ্ধতিটাকেই সূত্র আকারে লেখা হয়েছে এখানে, যেটা মনে রাখলে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা আসবে আর কি। n বছর, n মানে 1 বছর হতে পারে, n মানে 2 হতে পারে, n মানে 3 হতে পারে, n মানে 4 হতে পারে, n মানে 5 বছর হতে পারে। n বছরের সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে, ফর্মুলা হচ্ছে p প্লাস 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার তাহলে বুঝতে হবে পিটা কি। পিটা হচ্ছে মূলধন,
বা আসল, আসল বা মূলধন। আরটা কি? শতকরা বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার। এনটা বললাম সময়, মানে এখানে বছর যদি হয় বছর, মাস যদি হয় মাস, যদি দিন হয় তো দিন। তো এইটা সূত্র, এই সূত্রটা জানা থাকলে, এইটা জানা থাকলে কী হবে, অঙ্কগুলো খুব সহজে সূত্রটা বসিয়ে দিলে এটা 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 না দিলেও, না ব্যবহার করেও অঙ্ক করা যাবে, কিন্তু এটা জানা থাকলে সুবিধা হবে। অঙ্কগুলো ঝট করে অঙ্কগুলো ফর্মুলাতে ফেলে দেওয়া যাবে। তাহলে এবার কিছু যদি আমি অঙ্ক করি তাহলে সেটা তাহলে এবার আমি একটা অনুশীলনী কিছু অঙ্ক চেষ্টা করি করার। তো শুরু করি অনুশীলনী, পেজ 112, 6.1। কোষে দেখি 6.1, কোষে দেখি 6.1। এক নম্বর অঙ্ক বলেছে আমার কাছে 5,000 টাকা আছে। অঙ্কটা বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5%, তার মানে ইন্টারেস্ট, সুদের হার আর ইজ ইকুয়াল টু 8.5% বার্ষিক, মানে বছরে সুদের হারে জমা রাখলাম। তাহলে বলছে 2 বছরের শেষে, 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা হবে। 2 বছরের শেষে সুদ আসলে মোট কত টাকা পাবো, সুদ প্লাস আসল হয়ে মোট কত টাকা পাবো। তাহলে কি বলছে, আমার কাছে 5,000 টাকা ছিল, আমি এই টাকাটা একটা ব্যাংকে রাখলাম এই সুদের হারে, 8.5% সুদের হারে 2 বছরের জন্য। তাহলে আমাকে বার করতে হবে 2 বছরের শেষে আমার মোট টাকাটা কত হবে। চক্রবৃদ্ধি সুদ এটা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদ হারে সুদ নিলে সুদ প্লাস আসল, 2 বছরের শেষে সুদ আসল নিয়ে আমার টাকাটা কতটা বাড়বে সেটা বার করতে হবে। তাহলে আমি এই যে সূত্রটা লিখলাম আগে, এই সূত্রটা n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সমূল, মানে মূলধন প্লাস সুদের হার মেশানো আছে এর মধ্যে। তাহলে ফর্মুলা থেকে পাই, ফর্মুলাটা একবার লিখে নিই, n বছরের সমূল, সমূল মানে সমূল চক্রবৃদ্ধি, ফর্মুলা হচ্ছে p × 1 + r/100 টাকা। তো এখানে যেটা ফর্মুলা, যে এখানে যেটা বসাবো সেটা বসিয়ে দেবো, যেখানে যেটা বসার। p মানে হচ্ছে আসল, আসলের জায়গায় 5,000 দেওয়া আছে,
1 প্লাস ইন্টারেস্ট রেট 8.5 বাই 100 ইন্টু টু দি পাওয়ার n, 2 বছর 2, তাহলে এইবার এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ক্যালকুলেশন করলে আমি একবারে উত্তরটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করে যেটা আমি ক্যালকুলেটারে করে নিলাম এই ক্যালকুলেশনটা, তো এই টাকাটা তাহলে প্রশ্নটা যেটা বলেছে অঙ্কটাতে বলেছে হচ্ছে দু বছরের শেষে, অতএব তাহলে আমি যদি ইয়েতে লিখি এটা, অতএব 2 বছরের শেষে সুদে আসলে মোট 5,886.125 টাকা পাবো। এটা উত্তর। আচ্ছা, নেক্সট পরের অঙ্ক নিতে করি।